হ্যালো স্টুডেন্টস, আজ আমরা দৃঢ়বস্তুর ঘূর্ণন চ্যাপ্টারে ছায়াবগ 481 পাতার যে দৃঢ়বস্তুর ঘূর্ণনের 51 থেকে 64টা অঙ্ক আছে। তো এই 14টা অঙ্ক আজকে আমরা টোটাল করবো। ঠিক আছে, কি কত থেকে কত অবধি করবো আজকে আমরা? 51 থেকে 64। এটাই আমাদের হবে কি আজকে লাস্ট পার্ট 6। ঠিক আছে, এটা আজকে আমাদের লাস্ট পার্টের ভিডিও। তো কি বলছে আজকে প্রথম অঙ্ক, কোশ্চেন নাম্বার 51 কি বলছে? এল দৈর্ঘ্যের এবং আর ব্যাসার্ধের একটা সুষম চোঙের যার দৈর্ঘ্যটা বলেছে এল, টোটাল দৈর্ঘ্যটা কত? এল দৈর্ঘ্য এবং আর ব্যাসার্ধের এক একটা মুখ্যচ্ছেদের ব্যাসার্ধ কত বলছে? আর ব্যাসার্ধের এই সুষম চোঙের দৈর্ঘ্যের সঙ্গে লম্ব ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক যদি আয় হয়, তাহলে এল বাই আর এর মান কত হবে? কত হলে জাডু ভ্রামকের মান ন্যূনতম হবে? ঠিক আছে, মিনিমাম মানটা আমার বের করতে হবে। তো আমরা জানি দৈর্ঘ্যের সঙ্গে লম্ব ভরকেন্দ্রগামী অক্ষে ভরকেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামকটা কি হবে? কোন চোঙের ক্ষেত্রে, কোশ্চেন নম্বর 51 কি বলছে? চোঙের ক্ষেত্রে কি বলছে? যে দৈর্ঘ্যের সঙ্গে ভরকেন্দ্রগামী লম্ব ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে দৈর্ঘ্যের সঙ্গে লম্ব ভরকেন্দ্রগামী অক্ষ বরাবর অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক আই যদি হয়, তার একটা সূত্র আছে। সূত্রটা কি আছে? সূত্রটা হচ্ছে এরকম, আই ইকুয়াল টু আমরা বলতে পারি যে ভর বলে দেওয়া আছে, ভর বলে দেওয়া ধরে নিতে পারি আমরা স্মল এম আর স্কোয়ার বাই স্মল এম আর স্কোয়ার বাই 4 প্লাস স্মল এম এল স্কোয়ার বাই 12। এটা কিন্তু আমাদের সেই চোঙের ক্ষেত্রে দৈর্ঘ্যের সঙ্গে লম্ব ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকের মান কিন্তু এইটা। ঠিক আছে, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। আমাদের বলেছিলাম সেই ছকের মধ্যে কিন্তু লেখা আছে। ঠিক আছে, সেই এখান থেকে কয়েকটা বাদ আগে আমাদের আমাদের দৃঢ়বস্তুর ঘূর্ণনের যে চ্যাপ্টার আছে, চ্যাপ্টারের মধ্যে একটা ছকের মধ্যে কিন্তু লেখা আছে। ঠিক আছে, প্রতিটা দু কথা ধরে লেখা আছে যে প্রতিটা বস্তুর ছবি দিয়ে তাদের ঘনবস্তুর ছবি দেওয়া আছে এবং তাদের জড়তা ভ্রামক লেখা আছে। এই লেখাগুলো কিন্তু আমাদের জড়তা ভ্রামকের মানগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। ক্লিয়ার? তো মুখস্থ না করলে কিন্তু এই অঙ্ক করা যাবে না। এবার আমরা কি জানি? এবার আমাদের বলে দিয়েছে কি যে এল দৈর্ঘ্যের এবং আর ব্যাসার্ধের একটা সুষম চোঙের দৈর্ঘ্যের সঙ্গে লম্ব, এই দৈর্ঘ্যের সঙ্গে লম্ব ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামকের মান কত? জড়তা ভ্রামক বা জাড্য ভ্রামক হচ্ছে এম আর স্কয়ার বাই আই, এটাকে আমরা আই বলেছিলাম, এম আর স্কয়ার বাই 4 প্লাস এম এল স্কয়ার বাই 12। ক্লিয়ার? এখন আমরা বলছি, আবার আমরা জানি কি, আবার আমরা কি লিখতে পারি? আবার আমরা বলতে পারি যে ক্যাপিটাল এম এর মান কি করবে বলতে পারি। আমরা জানি কি ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন। আমরা জানি ঘনত্ব ইজ ইকুয়াল টু কি হয়? ভর বাই আয়তন হয়। আমরা যেটা যদি ঘনত্ব ভরের মান বের করি, তাহলে হচ্ছে ঘনত্ব এবং আয়তনের সঙ্গে গুণ করতে হবে। তাহলে আমরা যেটা করবো, এখানে আয়তন কত হবে চোঙের ক্ষেত্রে? সূত্র কি? চোঙের আয়তন বের করবো কি হবে? আমরা চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এল। তো আমরা লিখতে পারি পাই আর স্কয়ার এল, তার সঙ্গে কত গুণ হবে? তার সঙ্গে রো গুণ হবে। মানে এটা হচ্ছে আয়তন, চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এল, আর সঙ্গে হচ্ছে আমার ঘনত্ব গুণ হলো। তাহলে আমার টোটাল ভর বেরিয়ে গেল। ঠিক আছে, টোটাল ভর যদি বেরিয়ে যায়, এখানে যদি আমরা আর স্কয়ার এর মানটা বের করি, তাহলে কেমন হয় দেখি? আর স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে? এম বাই কত হবে? পাই এল রো, এম বাই পাই এল রো। আর স্কয়ারটা বেরিয়ে যাচ্ছে মানে কি? পাই এল আর রো, এগুলো হচ্ছে এম এর তলায় চলে আসবে, তাই আসলো। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি? আমরা আর স্কয়ার এর মানটা বের করলাম। তাহলে আর স্কয়ার এর মানটা যদি আমরা এই যে 1 নম্বর ইকুয়েশন যদি বলি, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন যদি ইনপুট করি, তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি পেতে পারি? তাহলে 1 নম্বর ইকুয়েশনে আমরা কি করব? আমরা আর স্কয়ার এর মানটা ইনপুট করব। তো সেটাই করি, তো এখানেই করছি। তো এখানে করলে i ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে i ইজ ইকুয়াল টু যেটা হবে m বাই 4, এখানে কত হবে? আর স্কয়ার মানে কত হবে? আচ্ছা, এখানে আমার এটা স্মল এমই দেওয়া উচিত, কারণ ভর বের করতে হবে স্মল এম। তো আমরা যেটা করতে পারি, এখান থেকে ভর, আচ্ছা ক্যাপিটাল এমই থাক, এল থেকে আমার কাছে শূন্য থেকে এম, এখানে কিন্তু আমাদের সবটাই একই এম, তার মানে এটা হচ্ছে স্মল এম হওয়া উচিত, এটা স্মল এম হওয়া উচিত। ঠিক আছে, এটা স্মল এম আছে। তো স্মল এম এর মানটা কি হবে? এম আর স্কয়ার। আমরা এখান থেকে কি করতে পারি? এখানে স্মল এম হবে এটা, তো কি করতে পারি আমরা? এম বাই কত হবে? পাই এল রো, এই মানটা বসে আর স্কয়ারের জায়গায়, মাইনাস এম এল স্কয়ার বাই 12, যা ছিল তাই আছে। ঠিক আছে,
এখন এখান থেকে কি হবে, এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এম আর এম গুণ করলে কত হচ্ছে, এম স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এম আর এম গুণ করলে এম স্কোয়ার বাই কত 4 পাই এল রো প্লাস, আচ্ছা এখানে কি ছিল, এখানে প্লাস ছিল, প্লাস কত এম এল স্কোয়ার বাই 12। এই অবধি আমরা জানি। এখন এখান থেকে যদি আমরা ডিআই বাই ডিটি ডিআই বাই ডিএল অর্থাৎ এল এর সাপেক্ষে যদি আমরা এটার ডেরিভেটিভ করি, তাহলে আমরা কি পাবো, আমরা করছি এটা কেন করছি একটু পরেই বলছি। আমরা যদি এখন ডিআই বাই কি করবো ডিএল করবো, অর্থাৎ এল এর সাপেক্ষে ডিআই কে আমরা ডেরিভেটিভ করবো। তাই যদি করি তাহলে আমরা এল এর সাপেক্ষে যখন ডেরিভেটিভ করবো তখন কিন্তু আমাদের সবগুলোর মান কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে এখান থেকে, এখান থেকে তাহলে কি পাবো আমরা, আচ্ছা এটাকে যদি আমরা আগে লিখি, এটা যদি আগে করি তাহলে m বাই 12 যেটা কনস্ট্যান্ট আছে, তাহলে m বাই 12 বসে যাবে, তাহলে m বাই 12 বসে গেল। আচ্ছা এখানে আর কনস্ট্যান্ট কি আছে, আর নেই, তাহলে আমি এটাকে আগে করছি। ঠিক আছে, এটাই না যেখানে আগে করলাম এটাকে আগে করছি, তাহলে m বাই 12 টা আগে আনলাম, তাহলে l স্কয়ার আছে, l স্কয়ার ডেরিভেটিভ করলে কত হয় 12 হয়ে যায়, তাহলে এখানে 2 আগে চলে আসবে, এখানে একটা l চলে আসবে, তাহলে 2ml বাই 12 বোঝা গেল। প্লাস এটার ক্ষেত্রে যদি করি, এক্ষেত্রে কনস্ট্যান্ট কারাগার m স্কয়ার বাই 4 পাই রো, এটা কনস্ট্যান্ট, তো m স্কয়ার বাই 4 পাই রো এটা কনস্ট্যান্ট বেরিয়ে গেল। তাহলে 1 বাই l আছে, 1 বাই l এর যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, 1 বাই l এর ডেরিভেটিভ করলে আমরা পাবো হচ্ছে 1 বাই l স্কয়ার, আমরা কি পাবো 1 বাই l স্কয়ার, কেন পাবো, আচ্ছা 1 বাই l dl এর ভিতরে কত আছে 1 বাই l যদি হয় তাহলে ডেরিভেটিভ করলে আমরা করতে পারি dl l টু দি পাওয়ার মাইনাস 1। ঠিক আছে, তো এখানে ডেরিভেটিভ করলে কি হয়, ডেরিভেটিভ করলে মাইনাসটা আগে চলে আসে, তাই তো মাইনাসটা কি আগে চলে আসে, আর এখানে কত হয় l টু দি পাওয়ার মাইনাসের মাথায় -1 যোগ করলে -2 হয়ে যায়, তাহলে এখানে বলতে পারি -1 বাই l স্কয়ার বলতে পারি, এখানে একটা মাইনাস হবে, এখানে প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, বোঝা গেল। তাই এটা করে লিখেছিলাম, এটা কেন করে লিখলাম, এই মাইনাসটার জন্য, তাহলে দেখতে ভালো লাগবে, এটা আমি আগে আনতে হতো। ঠিক আছে, সেজন্য আমরা এটাকে ডেরিভেটিভ আগে করেছি এবং এটাকে পরে করেছি, ক্লিয়ার। তাহলে আমরা কি পেলাম 2ml বাই 12 মাইনাস m স্কয়ার বাই 4 পাই রো 1 বাই l স্কয়ার, আমরা এই মানটা পেলাম। ঠিক আছে, এখন বলছে আমাদের প্রশ্নে বলেছিল যে i বাই r এর মান কত হলে জারড ভ্রামকের মান ন্যূনতম হবে। মনে রাখতে হবে যখন ন্যূনতম ভ্যালু বের করতে হয় তখন di বাই dl এর মান কত হয়, di বাই dl এর মান কত হবে, যখন ন্যূনতম বলবে তখন মনে রাখবে di বাই dl এর এই মানটা 0 হতে হয়, বোঝা গেল। যদি 0 হতে হয় তাহলে টোটাল এই ভ্যালুটা সমান 0 হয়ে যাবে, আর এটা মাইনাস এইটা সমান সমান যদি 0 হয় তাহলে বলতে পারি এইটা সমান সমান এটা বলতে পারি আমরা, অর্থাৎ আমরা কি লিখতে পারি এখান থেকে, আমরা 2ml বাই 12 মাইনাস m স্কয়ার বাই 4 পাই রো ইনটু কত ইনটু হচ্ছে 1 বাই l স্কয়ার, এটা ইজ ইকুয়াল টু 0 জানি। ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু 0 হলে কি হবে, টোটালে -6 এই পার্টটা এই পাশে চলে যাবে, এইভাবে চলে গেলে কি হবে সমান সমানটা আমরা এখানে লিখতে পারি সমান সমান, ঠিক আছে সমান সমান হয়ে যাবে দুই পাশ। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, m আর m স্কয়ার কেটে গেলে এখানে একটা m থাকবে। ঠিক আছে, 4 আর 3 12 কাটাকাটি গেলে 3 হবে, 3 এর 4 12। ঠিক আছে, তাহলে এই আমাদের হচ্ছে, আর কি হবে এখান থেকে, আর আমাদের তেমন কিছু হবে না। তাহলে আমরা লিখতে পারি 2l বাই 3 সমান সমান কত হবে, m বাই পাই রো 1 বাই l স্কয়ার, এটা হবে, তাই তো। এখান থেকে বের করতে হবে কিসের মান, আমাদের বের করতে হবে আর এর মান কত ছিল, m বাই রো এল পি। তা রো এল পি মানে আমি যদি এখান থেকে একটু কায়দা করি, আমরা যদি লিখি m বাই হচ্ছে রো m বাই পাই এল রো, এর মান তো আর স্কয়ার, ইনটু আমরা লিখতে পারি 1 বাই এল লিখতে পারি, এই একটা আর একটা এল গুণ করলে এল স্কয়ার, পাই রো থেকে যাচ্ছে, উপরে m থেকে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি করতে পারি, এটাকে আমরা আর স্কয়ার বলতে পারি, আর স্কয়ার বাই এল এম বলতে পারি, আর স্কয়ার বাই এল। তাহলে আমরা কি পেলাম 12 বাই 3 ইজ ইকুয়াল টু আর স্কয়ার বাই এল, তাই তো। তাহলে এখান থেকে যদি আমরা লিখি, তাহলে এখান থেকে এই পাশে করছি, তাহলে কি পেলাম আলটিমেটলি, তাহলে পেলাম 2l বাই 3 সমান সমান কি পেলাম আর স্কয়ার বাই এল পেলাম। এখন আমাদের গুণ করতে হবে, তাই গুণ করলে কত হবে, এল স্কয়ার গুণ করলে কত হবে, প্রথমে 3 আর স্কয়ারটা আগে লিখে রাখি, 3 আর স্কয়ার সমান সমান উপরে আমাদের এল বলেছিল, ওকে। তাহলে একটা কাজ করি, এলটাকে আগে আনি এই পাশে, তাহলে কত হবে 2l স্কয়ার হবে, এই 2 আর এল গুণ করলে এল স্কয়ার 3 আর স্কয়ার, তাহলে আর স্কয়ারের তলায় নিয়ে এল স্কয়ার বাই আর স্কয়ার সমান সমান 3 বাই 2। ঠিক আছে, এখন স্কয়ার যদি টোটালটা রাখি বা স্কয়ার করে যদি টোটালটার মাথায়, তাহলে কি হবে, তাহলে এরকম নরমালি আমরা দেখতে লাগবে, তাহলে এল বাই আর সমান কত হবে, তাহলে এই রুট ওভার আছে স্কয়ার রুট গেলে রুট ওভার 3 বাই 2।
তাহলে √3/2 হচ্ছে আমাদের অ্যান্সার। √3/2 অপশন বি তে, অপশন এ তে আছে। তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? এটা হলো কোশ্চেন নাম্বার 51, ইম্পর্টেন্ট অঙ্ক এবং যথেষ্ট বড় অঙ্ক আছে অঙ্কটা। ঠিক আছে, তারপর দেখো কোশ্চেন নাম্বার 52টা আমরা দেখবো। কোশ্চেন নাম্বার 52, কোশ্চেন নাম্বার 51তে কি বলছে? কোশ্চেন নাম্বার 51, কোশ্চেন নাম্বার 52তে কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 52 খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলছে এম ভরের একটা কণা XY তলে একটি এ বাহু বিশিষ্ট, এটা XY তল, XY আমরা গ্রাফ এঁকেছি, XY তলে একটি এ বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের পরিসীমা বরাবর ভি দ্রুতিতে, তাই ভিতরে দেখো নীল কালি দিয়ে লিখেছি ভি দ্রুতিতে, এবং প্রতিটা বাহু দৈর্ঘ্য কিন্তু এ তে উপরে লিখে দিয়েছি এ। ঠিক আছে, আচ্ছা এটা এখন কেটে দিলাম, এখন দেখতে কেমন বাজে লাগছে না চিত্রটা। তা প্রতিটা বাহু দৈর্ঘ্য কিন্তু এ, কিন্তু মাথায় রাখতে হবে প্রতিটা বাহু দৈর্ঘ্য একটা লিখে দিলাম, প্রতিটা বাহু দৈর্ঘ্য মানে, কারণ ভি সমদ্রুতিতে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ তে আসছে। ঠিক আছে, এইভাবে যাচ্ছে। তাহলে বলছে যে ভি সমদ্রুতি নিয়ে চলছে, মূল বিন্দু সাপেক্ষে কণাটির কৌণিক ভরবেগ এল ভেক্টর হলে, মূল বিন্দু সাপেক্ষে কণাটির কৌণিক ভরবেগ কত বলছে? মূল বিন্দু সাপেক্ষে কণাটির কৌণিক ভরবেগ বলছে এল ভেক্টর হলে যে কোন বিবৃতিগুলি সঠিক নয়। ঠিক আছে, তো চারটে অপশন দেওয়া আছে, আমরা অপশন যেটা পড়বো তারপর দেখবো অঙ্ক কি হয়। প্রথমে বলছে অপশন এ কি বলছে, তার আগে আমাদের দেখতে হবে আর ভেক্টরের যদি আমরা অবস্থান ভেক্টর বের করি তাহলে কেমন হবে। ঠিক আছে, তো আর ভেক্টর সমান আমরা লিখতে পারি, আর ভেক্টর সমান লিখতে পারি আর cos θ, আর cos θ i ক্যাপ, cos θ মানে 45 ডিগ্রি, তাহলে আর cos 45 মানে হচ্ছে 1/√2, তাহলে r/√2 i ক্যাপ প্লাস কত হবে হচ্ছে √2 j ক্যাপ। XY তল বলেছে তাই i আর j করব আমরা। ঠিক আছে, i হচ্ছে r/√2 i ক্যাপ প্লাস r/√2 j ক্যাপ, এটা হচ্ছে আমাদের আর এর অবস্থান ভেক্টরটা বেরিয়ে গেল। ঠিক আছে, আর এর ভ্যালু আমাদের এটা, মানে আর এর যে ভেক্টর রূপ সেটা হচ্ছে এটা আর ভেক্টরের। ঠিক আছে, এখন আমরা যেটা দেখবো, সেটা হচ্ছে যে এ থেকে বি, প্রথম অপশন কি বলেছে, কণাটি যখন এ থেকে বি তে যায় তখন তার এল ভেক্টরের মান কি হয় সেটা বলতে বলেছে। ওকে, তো আমরা জানি কি, আচ্ছা আমরা এখানে একটা সূত্র লিখে নিই। আমরা জানি যে এল ভেক্টর ইকুয়াল টু কি, আমরা জানি যে এল ভেক্টর ইকুয়াল টু কি হয়, এল ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ক্রস যে এম ভি ভেক্টর। বোঝা গেল? আর ভেক্টর ক্রস পি ভেক্টর হয়, অ্যাকচুয়ালি আর ভেক্টর ক্রস পি ভেক্টর হয়, পি এর মান বসালে আর ভেক্টর ক্রস কি হয় পি ভেক্টর, পি ভেক্টর হয়। এখানে আর অ্যাকচুয়ালি স্মল আর ছিল, কিন্তু আমাদের এখানে ক্যাপিটাল বলে আমরা ক্যাপিটাল আর ইউজ করেছি। ঠিক আছে, তো এল ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ক্রস পি ভেক্টর, তার মানে কি হয় যে আর ভেক্টর ক্রস এম ভি ভেক্টর। ক্লিয়ার হলো? এম ভি ভেক্টর, এই সূত্রটা কিন্তু আমাদের কাজে লাগবে, তাই একটু লিখে রাখলাম উপরে। এই সূত্রটার উপরে কিন্তু অঙ্কগুলো করতে হবে, এই এল ভেক্টরের মান বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা কি কি পেলাম, তাহলে এখানে দেখলাম যে আমরা প্রথমে বলেছি কি এল ভেক্টরের মানটা আমরা বের করতে হবে, এল ভেক্টরের সূত্রটা লিখলাম, আর ভেক্টরের যে ভেক্টর ফর্ম সেটা আমরা লিখে নিলাম। আমাদের চিত্রটা কি বলেছে, প্রথমে বলেছে যে যখন কণাটি এ থেকে বি তে যায় তখন কি হবে, এল ভেক্টরের মান কি হবে। তো কণাটি যখন এ থেকে বি তে যায়, তা আমরা দেখতে পাচ্ছি আর ভেক্টর বরাবর এদিক বরাবর যাচ্ছে, তারপর এদিক বরাবর যাচ্ছে, তাই লব্ধির যে মানটা আমি যদি করি তাহলে সে কত, মানে বি এর অবস্থান ভেক্টর কি হবে, এ থেকে বি তে যাচ্ছে, বি এর অবস্থান ভেক্টর এই বরাবর হবে, তাই তো এই বরাবর হবে, বি এর অবস্থান ভেক্টর তো এই বরাবর হবে, মানে এখান থেকে এইভাবে বি পর্যন্ত যাবে, তার মানটা কত হবে, তার মানটা আমরা যদি দেখি, তার মানটা আমরা পাবো যে কোন দিক বরাবর হবে, আমরা দেখতে পাচ্ছি এটা এ বি অ্যাকচুয়ালি কি এক্স অক্ষের সঙ্গে সমান্তরালে আছে, তো তাহলে এখান থেকে যদি আমরা ভি ভেক্টরের মানটা বের করি, এম তো কনস্ট্যান্ট, আর ভেক্টর আমরা জানি, তাহলে এক্ষেত্রে ভি ভেক্টর কত হবে, এ থেকে বি এর দিকে বরাবর। তাহলে অপশন এ চেক করছি, অপশন এ তে আমরা বলেছে যে অপশন নিতে পারি এ থেকে বি দিক বরাবর, তাহলে এ বি বরাবর, আমি শুধু এ বি বরাবর লিখে রাখছি এখানে, এ বি বরাবর কি হবে, এ বি বরাবর বলছে এ থেকে বি তে যাচ্ছে, আমাদের কি আছে, আমাদের ভি সমদ্রুতিতে যাচ্ছে না, তাহলে ভি এর কত হবে, ভি ভেক্টর সমান কত হবে, তাহলে এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল আছে, মানে ভি আই ক্যাপ বলতে পারি, ভি আই ক্যাপ। বোঝা গেল? তাহলে ভি এর মান কত হবে, ভি আর আই ক্যাপ। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এল এর মানটা বের করি, তাহলে এল এর মান কত হবে, তাহলে এল ভেক্টর সমান সমান কত হবে, এখানেই করে দিই, এল ভেক্টর সমান সমান কত হবে, আর ভেক্টর মানে কত আছে, r/√2 আই ক্যাপ, ঠিক আছে, প্লাস r/√2 জে ক্যাপ, জে ক্যাপ ক্রস, আচ্ছা এমটা তো কনস্ট্যান্ট, তাই এমটাকে নরমালি রেখে দিলাম, আর ভি ভেক্টরের মান কত, ভি আই ক্যাপ, ভি আই ক্যাপ, আচ্ছা এমটাকে আপাতত রেখে দিলাম বাইরে, কোথাও রেখে দিলাম, এই বাইরে রেখে দিলাম, ঠিক আছে, এমটাকে বাইরে রেখে দিলাম। তাহলে আমরা জানি কি যে আমাদের এই ভেক্টরের সঙ্গে, টোটাল এই ভেক্টরের সঙ্গে যদি ভি ভেক্টরের ক্রস প্রোডাক্ট করতে হয়, আমরা জানি কি, আমরা জানি যে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আই ডট আই এর মান কত হয়, আই ডট আই এর মান 0, জে ডট জে মানে 0, আর একটা কে ডট কে মানে কত হয়, কে ডট কে মানেও কিন্তু 0 হয়। তাহলে মান থাকে কার কার, আই জে আই কে, এদের মধ্যে যে ভ্যালুগুলো থাকে তাদের কিন্তু প্রতিটার ভ্যালু থাকে, তাই তো। তাহলে আমরা সেটা কিভাবে নির্ণয় করি, আমি একটু এখানে ছোট করে রাখছি চিত্রটা, এরকম থাকে আমাদের, এখানে আমরা আই ক্যাপ,
এখানে লিখি জে ক্যাপ, এখানে লিখি কে ক্যাপ, তিনটা এদিক থেকে এদিকে যায়। যদি আমরা দেখি আই ক্রস জে করলে কে হয়, জে ক্রস কে করলে আই হয়, তাই তো আই ক্রস জে করলে কে, আমি আগেও বলেছি কে ক্রস আই করলে জে হয়। কিন্তু উল্টো ভাবে গেলে যদি আমরা এইভাবে যাই কে ক্রস জে মানে মাইনাস আই, জে ক্রস আই মানে মাইনাস কে, এইভাবে কিন্তু আমরা লিখি। ওকে, তো আমরা যখন দেখবো যেখানে আই ক্যাপ আর আই ক্যাপ কত হয়ে যাবে, আই ক্যাপ কত জিরো হয়ে যাবে, তাহলে এবারে কত আছে এটা এটার সঙ্গে গুণ করলে জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আর রুট টু তার সঙ্গে জে ক্যাপের সঙ্গে আই ক্যাপ গুণ করছি। তো জে ক্যাপের সঙ্গে যদি আই ক্যাপ গুণ করি তাহলে আমরা কি পাবো, জে এর সঙ্গে আই গুণ করছি, জে এর সঙ্গে আই মানে মাইনাস কে পাবো আমরা। তাহলে এখানে একটা মাইনাস আসবে, এখানে কে কে হবে, আর মানটা কি হবে, মানটা হবে এম ভি আর বাই রুট টু, এম ভি আর বাই রুট টু কে ক্যাপ, এম ভি আর বাই রুট টু, এম ভি মাইনাস এম ভি রুট টু, তার পাশে দেওয়া আছে আর কে ক্যাপ। ঠিক আছে, তাহলে আমরা অপশন এ যেটা বলছি যখন কোনটি এ থেকে বিতে যাবে তখন কি হবে, এল ভেক্টরের মান কত হচ্ছে এটা পাচ্ছি, যেটা কিন্তু সঠিক, যেটা কিন্তু কি লিখতে পারি আমরা এখানে রাইট লিখে দিলাম, মানে এটা কিন্তু ভুল নয়। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ঠিক দেওয়া আছে। ওকে, তাহলে এটা আমার কি হবে, রাইট হবে। ক্লিয়ার? এবার চলো আমরা দেখি অপশন বি তে কি বলেছে, যখন কোনটি সি থেকে ডি তে যায় তখন এল ভেক্টরের মান কি হবে সেটা বলতে হবে। আচ্ছা, সি থেকে যদি ডি তে যায়, সি থেকে ডি মানে এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে এদিক থেকে যদি এদিকে যাই তাহলে আমরা বলতে পারি, আমরা যদি ধরি এ থেকে বি এর দিকে ভি আই ক্যাপ হয় তাহলে অবশ্যই সি থেকে ডি এর দিকে মাইনাস ভি আই ক্যাপ হবে, ও তো এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল বা ডিরেকশনটা উল্টো দিকে। তাহলে এটা যদি ভি আই ক্যাপ হয় তাহলে নিঃসন্দেহে এটা কি হবে, ভি আই ক্যাপই হবে, কিন্তু তার আগে একটা মাইনাস বসবে। ওকে, তাহলে আমরা বলতে পারি এখন সিডি বরাবর, তাহলে আমরা কি করতে পারি, সিডি বরাবর, সিডি বরাবর আমাদের কিন্তু আর ভেক্টরের মানটা এখানে একটু চেঞ্জ হবে। কি হবে বলতো, আর ভেক্টরের মানটা সিডি বরাবর আর ভেক্টর কত হবে, আমাদের সিডি বরাবর আর ভেক্টরের সঙ্গে দুটো মান জুড়ে যাবে না। একটা হচ্ছে আমরা যদি দেখি তাহলে আমরা এখান থেকে পাচ্ছি, এখান থেকে এ অবধি যাবো, যার পর এখান থেকে কিন্তু আমরা এখানে একটা এ ভেক্টর পাবো, এখান থেকে একটা এ ভেক্টর পাবো, তবে কিন্তু আমরা সিতে পৌঁছাতে পারবো, তাই না? তাহলে এখান থেকে আমরা সিডি বরাবর যে আর ভেক্টরের যেটা সেটা কিন্তু কত পাবো, আর ভেক্টরের মানটা কত হবে, আর ভেক্টর প্লাস এ ভেক্টর, দুখানা এ ভেক্টর যোগ হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, আমাদের যদি ডি এর অবস্থান ভেক্টর দেখি, আমরা সি বিন্দুর অবস্থান ভেক্টর দেখি, তাহলে কি হবে, আমরা যদি দেখি সি বিন্দুর অবস্থান ভেক্টর কি বললাম, আমি আরেকবার বলছি এই জিনিসটা কি বের করছি, আমরা সি থেকে ডিতে যাবো, তবে আমার সি বিন্দুর তো অবস্থান ভেক্টর জানা দরকার, তাই তো? তাহলে সি এর অবস্থান ভেক্টর এভাবে লেখো যে সি এর অবস্থান ভেক্টর, সি এর অবস্থান ভেক্টর কত হবে, সি এর অবস্থান ভেক্টর, সি এর অবস্থান ভেক্টর হবে সমান সমান দাও বা সমান সমানই দাও, সমান সমান দিয়ে লেখো সি এর অবস্থান ভেক্টর কত হবে, আর ভেক্টর থাকছে, আর ভেক্টর থাকছে, সে আর ভেক্টর প্লাস এইদিকে যে এ ভেক্টর আছে সেই এ ভেক্টরটা, আর একটা আছে উপরের দিকে যে এ ভেক্টর আছে সেটা এ ভেক্টর, তাহলে দুখানা এ ভেক্টর প্লাস আর ভেক্টর, এটা কিন্তু জুড়ে যাবে, তাই তো? এটা জুড়ে গেলে আমরা মানটা কেমন পাবো, আমরা যেটা করতে যাচ্ছি এখানে কি হবে, আর এখানে একটা ছোট ভুলে গেল, এই গ্যাপটা কিন্তু এক্স অক্ষ বরাবর যাচ্ছে, তাহলে আই গ্যাপ যে এ ভেক্টর আই গ্যাপ প্লাস এ ভেক্টর জে গ্যাপ হবে, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে যে বি থেকে সি তে জে অক্ষ বরাবর যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল এই জিনিসটা কি করলাম, আর ভেক্টর মানে এই আর ভেক্টর, এটা হচ্ছে আই অক্ষ বরাবর হচ্ছে এক্স এর সমান্তরালে যাচ্ছে, এটা হচ্ছে এ ভেক্টর আই গ্যাপ, আর এটা হচ্ছে বি ভেক্টর জে গ্যাপ, কারণ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে তাই জে গ্যাপ হয়েছে। তাহলে আমি সি বিন্দুতে পৌঁছাতে পারবো, তাই এটা আমার সি বিন্দুর অবস্থান ভেক্টর হবে। ঠিক আছে, তাহলে যদি মানটা বসিয়ে দিই, আর ভেক্টর মানে কত, আর বাই রুট টু আই ক্যাপ প্লাস হচ্ছে আর বাই রুট টু জে ক্যাপ লিখতে পারি। ঠিক আছে, প্লাস লিখতে পারি আমরা এ আই ক্যাপ প্লাস এ জে ক্যাপ লিখতে পারি, সমান সমান কি লিখতে পারি আমরা, এই আই ক্যাপ আর আই ক্যাপ একই সঙ্গে নিয়ে আসো, নিয়ে আসলে কথা হবে আর বাই রুট টু প্লাস এ আই ক্যাপ প্লাস আর বাই রুট টু প্লাস এ, এটা হচ্ছে জে ক্যাপ। ঠিক আছে, তাহলে আমি টোটাল যে অবস্থান ভেক্টর যেটা পেলাম সেটা হলো এটা পেলাম, কিন্তু এখন এটাই কিন্তু আমার আর ভেক্টর। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা দেখি তাহলে কি পাবো, এখন আমাদের যদি এল ভেক্টরের মান বের করতে হয় তাহলে এল ভেক্টর কিন্তু ভি কিন্তু আমাদের মাইনাস ভি আই ক্যাপ হবে, এক্ষেত্রে কিন্তু মাইনাস ভি আই ক্যাপ হবে। তাহলে কি করতে পারি, এখন যদি আমরা এল ভেক্টর বের করি এই ক্ষেত্রে, তাহলে এল ভেক্টর সমান সমান কত হবে, মানে এল ভেক্টর আর ভেক্টর মানে আমাদের এটা চলে আসবে পুরোটা, এই পুরোটা লিখতে হবে, তার সঙ্গে কত হবে, তার সঙ্গে কিন্তু আমাদের ভি আই ক্যাপটা যুক্ত হবে। তাহলে লেখো আর বাই রুট টু, ঠিক আর বাই রুট টু প্লাস এ প্লাস এটা হচ্ছে আই ক্যাপ, পুরোটা হচ্ছে আর বাই রুট টু প্লাস এ, পুরোটা হচ্ছে আই ক্যাপ আছে এখানে ছোট বলি প্লাস এ, পুরোটা হচ্ছে আই ক্যাপ প্লাস আর বাই রুট টু প্লাস এ, এটা হচ্ছে জে ক্যাপ। বোঝা গেল? তার সঙ্গে কি হবে, তার সঙ্গে কিন্তু আমাদের যেটা করতে হবে,
ক্রস কি হবে এম ভি, আচ্ছা মাইনাস, এখানে একটা মাইনাস হবে, মাইনাস ভি আই ক্যাপ। ঠিক আছে, এটা যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি আই ক্যাপ জিরো হয়ে যাবে, মানে এই মানটা থাকবে না। তাহলে এটার সঙ্গে এটার গুণ হয়ে যাবে, তাহলে এই মানটা পাবো আমরা। তাহলে কত পাবো, জে ক্রস আই, প্রথমত জে ক্রস আই বলেছে, তাহলে জে ক্রস আই করলে তো মাইনাস কে পাচ্ছে আবার, তাহলে মাইনাস কে পাচ্ছে, এখানে একটা মাইনাস আছে, সেই মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, পুরো মানটা ভ্যালুটা কিন্তু পজিটিভ চলে আসছে। আর কি হচ্ছে আমাদের, আমরা যেটা পাচ্ছি সেটা হলো আর বাই রুট টু প্লাস এ, এর সঙ্গে গুণ হবে কোনটা, এম ভি গুণ হয়ে যাবে। তাহলে কি দেওয়া আছে আমাদের, এম ভি আর বাই রুট টু মাইনাস এ দেওয়া আছে, কিন্তু আমাদের এসছে কত, প্লাস এ, কে ক্যাপ সবই ঠিক আছে, শুধু আমাদের দেওয়া আছে এম ভি আছে, আর এখানে দেওয়া আছে এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখেছে, তো রেখেছে আর বাই রুট টু মাইনাস এ করেছে, কিন্তু আমাদের প্লাস এ আছে, তার মানে এটা কিন্তু রং, তার মানে এটা কিন্তু ভুল দেওয়া আছে আমাদের, তাই তো, এটা কিন্তু উত্তরে ভুল দেওয়া আছে। ঠিক আছে, অপশন বি হচ্ছে ভুল আছে, তাহলে অপশন বি ভুল। আর কোনটা ভুল আছে এখন আমাদের আর দুটো চেক করতে হবে, তাহলে আর দুটো চেক করলে অপশন সি কি বলছে দেখি, অপশন সি কি বলছে, অপশন সি তে বলছে, মনে হয় একটা এখানে ধরবে না, অপশন সি আগে দেখে নি। তো অপশন সি বলছে কি, যখন কোনটি বি থেকে সিতে যায়, তা বি থেকে সিতে যাচ্ছে, বি থেকে সিতে যদি যায় তাহলে আমাদের বি বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে হবে। তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, তো চলো দেখা যাক। প্রথমে আমরা এটার ক্ষেত্রে কি হচ্ছে, বি বরাবর আমরা এ বিন্দুর অবস্থান ভেক্টর করেছিলাম, শুধুমাত্র আর ক্যাপ হয়েছিল। তারপরে এ থেকে যখন আমরা সি করলাম তখন আমরা সি বিন্দুর অবস্থান ভেক্টর বের করলাম, আর বি তে গেলে বি বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি বিসি বরাবর কি করব, প্রথমে বিসি বরাবর আমরা করব বি বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর, বোঝা যাচ্ছে কি করছি, অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, বি বিন্দুর অবস্থান ভেক্টর হবে আমাদের কত হবে, এখানে হচ্ছে আর ভেক্টর, এখানে এ ভেক্টর, মানে একটা আর ভেক্টর হবে, একটা হচ্ছে আর ভেক্টর প্লাস এ ভেক্টর, মানে আর ভেক্টরের মান কত আছে, আর ভেক্টর মানে হচ্ছে এই পুরো মানটা, এই পুরো মানের সঙ্গে যদি আমরা এ ভেক্টর, মানে এ ভেক্টর কোন ক্যাপ, আই ক্যাপ হবে, এ ভেক্টর আই ক্যাপ যদি যুক্ত হয়ে যায় তাহলে আমরা কি পেতে পারি, তাহলে আমরা একেবারে লিখছি আর বাই রুট টু প্লাস এ আই ক্যাপ, এটা পাবো না, প্লাস হচ্ছে আর বাই রুট টু জে ক্যাপ, জে ক্যাপ তো আর নেই, একটাই আছে, তাই আর বাই রুট টু জে ক্যাপ আলাদা থেকে যাবে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি এই আর এর পুরো মানটা যদি বসিয়ে দিই তাহলে হচ্ছে আর বাই রুট টু আই ক্যাপ প্লাস আর বাই রুট টু জে ক্যাপ প্লাস এ আই ক্যাপ হবে, এ আই ক্যাপ আর এ আই ক্যাপ যুক্ত হয়ে গেল একসঙ্গে, আর বাই রুট টু এ হয়ে গেল আই ক্যাপ প্লাস আর বাই রুট টু জে ক্যাপ যেটা ছিল সেটা বসে গেল। ঠিক আছে, এটা আমরা করলাম কি, বি বিন্দুর অবস্থান ভেক্টর বেরিয়ে গেল, তাহলে এটাই এখন আর এর ভূমিকা নেবে, তাই তো, আর এর জায়গায় কিন্তু এখন এটাই বসবে। ওকে, তো এখন যদি এটা করি আমরা, তাহলে এক্ষেত্রে আমাদের এল এর মান কত হবে, এল ভেক্টরের মান, এক্ষেত্রে এল ভেক্টরের মান কত হবে চলো দেখা যাক। তাহলে কত হচ্ছে এখান থেকে এল ভেক্টরের মান, আর বাই রুট টু কত হবে, এ প্লাস এ, তার সঙ্গে কত হবে আই ক্যাপ প্লাস আর বাই রুট টু জে ক্যাপ, এর সঙ্গে ক্রস করতে হবে এম ভি ভেক্টর, এখানে ক্রস করতে হবে এম ভি ভেক্টর। আর এখানে কি হবে, বি থেকে সি তে যাচ্ছে, তার মানে এটা জে ক্যাপ হবে না, তাহলে ভি থেকে সি তে গেলে তো জে ক্যাপ, তাহলে এম ভি ভেক্টর জে ক্যাপ। ওকে, তার মানে আমরা বলতে পারছি যে এই জে ক্যাপ আর এই জে ক্যাপ গুণ করলে কিন্তু জিরো হয়ে যাবে, তাহলে এটা নেব না আমরা, তাহলে এই আই এর সঙ্গে জে গুণ করতে হবে, তো আই এর সঙ্গে জে গুণ করলে আমরা কি পাই, কে পাই, তাহলে এখানে আমরা নিশ্চয়ই একটা পজিটিভ কে পাবো, ঠিক আছে, এখানে কি পাবো, একটা কে ভেক্টর পাবো। ওকে, তাহলে এখানে গুণ করতে হবে, তাহলে এম ভির সঙ্গে আমরা বলতে পারি এম ভি তারপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে আর বাই রুট টু প্লাস এ, এত কে ক্যাপ। ঠিক আছে, তাহলে এম ভি আর বাই রুট টু প্লাস এ কে ক্যাপ, এটাই আমাদের আছে। তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের রাইট, এটা আমাদের কি আছে, রাইট অ্যান্সার আছে। ঠিক আছে, এবার আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট কি আছে, 4 নাম্বারটা হচ্ছে অপশন এ করেছিলাম, এটা করেছিলাম অপশন বি চেক আউট করলাম, এটা হচ্ছে অপশন সি চেক আউট করলাম, এখন আমাদের অপশন ডি চেক আউট করতে হবে। তো অপশন ডি তে কি আছে, যখন কোনটি ডি থেকে আবার এতে যায়, ডি থেকে আবার এতে যখন যাবে তখন ডি বিন্দুর আমার পজিশন ভেক্টর বের করতে হবে। তো ডি বিন্দুর পজিশন ভেক্টর কত হবে, একই রকম ভাবে যদি আমরা করি ডি বিন্দুর পজিশন ভেক্টর, তাহলে কেমন ভাবে করা যেতে পারে দেখে নাও। তো আমরা কি দেখলাম তাহলে, এটা কোথায় করা যেতে পারে, জায়গাও তো নেই, তলায় ছোট ছোট করে দিচ্ছি। তো ডি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, আমরা সরাসরি যদি লিখি ডি থেকে ডি এ বরাবর কি হবে, ডি বিন্দুর অবস্থান ভেক্টর সরাসরি এখানে লিখে দিচ্ছি, ডি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, তো আমরা যেটা হচ্ছে আর ভেক্টর আছে আর এখানে আমার এ ভেক্টর আছে, তাহলে আর ভেক্টর প্লাস এ ভেক্টর, তো আর ভেক্টর প্লাস এ ভেক্টর মানে কত আমরা একটু আগে দেখলাম, আচ্ছা এ ভেক্টর কিন্তু এটা এ জে ক্যাপ হবে, কিন্তু এ কিন্তু জে ক্যাপ, আর ভেক্টর প্লাস এ ভেক্টর জে ক্যাপ যদি হয় তাহলে আমরা কি করতে পারি,
আচ্ছা আর ভেক্টর মানে কোনটা? আর ভেক্টর মানে এই পুরো মানটা, এর সঙ্গে যদি এই জে ক্যাপ জুড়ে যায় তাহলে আর এটাও হবে না দেখতে, আর বাই রুট টু আই ক্যাপ প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কত হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হবে আর বাই রুট টু প্লাস এ, টোটালটা জে ক্যাপ হয়ে যাবে না? ঠিক, এটার উল্টো, আগে যেটা হলো তার উল্টো হয়ে যাবে না এটা? আর বাই রুট টু আই ক্যাপ, মানে আই ক্যাপ তো একটাই আছে কিন্তু জে ক্যাপ তো দুটো আছে, এটা যোগ হয়ে গেল ব্র্যাকেট করে, ঠিক আছে? আর এর সঙ্গে কি হবে, এটা টোটালটা আমাদের কি বলবো আর ভেক্টর বেরিয়ে গেল। এবার যদি আমরা দেখি কি দেখবো, আমরা ডি ভেক্টর তো বেরিয়ে গেল, এবার আমরা দেখবো এল ভেক্টর, ডি আছে ডি এ বরাবর এল ভেক্টরের মান কত হয়। তো এল ভেক্টর যদি দেখি আমরা কত হবে, তাহলে চলো দেখা যাক কি হয়। তো আমরা এই যে পুরো ভ্যালুটার সাথে আমরা কি গুণ করব, আমরা গুণ করব হচ্ছে এটা ডি থেকে এ বরাবর আছে মানে মাইনাস ভি জে ক্যাপ হবে, তাই তো? অর্থাৎ আর বাই রুট টু আই ক্যাপ প্লাস আর বাই রুট টু প্লাস এ এত জে ক্যাপ, ক্রস করতে হবে কার সঙ্গে, ক্রস করতে হবে কার সঙ্গে, এম মাইনাস অফ ভি জে ক্যাপ, ভি ভেক্টর জে ক্যাপ। ওকে, তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে আমার জে ক্যাপ তো আউট হয়ে যাবে, জে ক্যাপ আর জে ক্যাপ আউট হয়ে যাবে, ওটা থাকবে না। তাহলে আমাদের পাবো হচ্ছে এটার সঙ্গে এটা ভ্যালু গুণ করলে যা হবে তাই, তাহলে সেটা কত হবে, আচ্ছা আই এর সঙ্গে জে গুণ করতে হচ্ছে, আই এর সঙ্গে জে গুণ করলে কত হয়, আই এর সঙ্গে জে মানে কে, কিন্তু এখানে একটা মাইনাস আছে না, তাই মাইনাস আগে উত্তরের আগে একটা মাইনাস আসবে, ঠিক আছে? আর কত হবে তাহলে, এম ভি আগে থেকে যাচ্ছে, আর বাই রুট টু হচ্ছে একটা পাশে আর, ঠিক আছে? আর এটা কত হবে কে ক্যাপ, তাহলে মাইনাস এম ভি রুট টু আর কে ক্যাপ, তাই আছে? এম ভি আর মাইনাসটা নেই এখানে, শুধু এম ভি রুট টু কে আর কে ক্যাপ, অর্থাৎ মাইনাসটা নেই মানে এটা আমাদের কি আছে, তাহলে এটা আমাদের রং আছে, তাই তো? রং, তাহলে মানে আমাদের বলেছে কোনগুলো সঠিক নয়, প্রশ্নটা একবার পড়ো, দেখো লাস্টে লেখা আছে যে কোন বিবৃতিগুলি সঠিক নয় বলেছে। তাই সঠিক নয় কোন কোনগুলো, আমি দেখতে পেলাম আমাদের অপশন বি যেটা সেটা আমাদের সঠিক ছিল না, অপশন বি সঠিক নয়, আর অপশন ডি যেটা সেটাও কিন্তু আমাদের সঠিক নয়, তাই তো পেলাম নাকি? অপশন বি এবং অপশন ডি আমাদের কিন্তু সঠিক নয়, তাহলে হচ্ছে বি এবং ডি হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? এটা হলো কোশ্চেন নাম্বার 52। কোশ্চেন নাম্বার 53তে কি বলছে, কোশ্চেন নাম্বার 53 বলছে যে একটি এম ভর এবং আর ব্যাসার্ধের একটা চাকতি থেকে এই চাকতির ভর কত বলছে, টোটাল চাকতির ভর বলছে এম এবং আর হচ্ছে টোটাল চাকতির ব্যাসার্ধ, মূল চাকতি যেটা, এই মূল চাকতির ভর হচ্ছে এম এবং ব্যাসার্ধ বলছে ক্যাপিটাল আর, এটা চাকতি থেকে আর ব্যাসের, ভালো করে বুঝতে হবে, প্রথমে বলছে আর ব্যাসার্ধের টোটাল চাকতি আর ব্যাসার্ধ, তার মানে কি, তার মানে হচ্ছে টোটাল এখান থেকে এই অবধি দূরত্ব হচ্ছে আর বলেছিল, তাই এখান থেকে এই অবধি যদি এটা মূল বিন্দু আমি যাচ্ছে তাহলে এটা এখান থেকে এটুকু দূরত্ব আর যদি হয় তাহলে বলছে সে আর ব্যাসার্ধের, বলেছে আর ব্যাসার্ধের এবং এম ভরের যে মূল চাকতি আছে তার থেকে আমি কি করছি একটা হচ্ছে আর ব্যাসের, মানে কি, আচ্ছা একটা পুরো বৃত্ত থেকে একটা পুরো বৃত্ত যার হচ্ছে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ব্যাসার্ধ আর, আর এখান থেকে যদি আর ব্যাসের যদি আমি একটা বৃত্ত কেটে নিই তাহলে সেটা তো এরকম হবে না, এরকম হবে তো, এটা তো আসে ব্যাসার্ধ থেকে গেল এবং এটা এই ছোট বৃত্তের ক্ষেত্রে এটা তো ব্যাস হয়ে গেল। বোঝা গেল কি বললাম? তো এটা এখানে বলেছে, ঠিক আছে, যে এটা কিন্তু টোটাল বৃত্তের অর্ধেক, তাই তো? তাই যদি হয় তা কি বলছে যে এম ভর এবং আর ব্যাসার্ধের একটা চাকতি থেকে আর ব্যাসের একটা বৃত্তাকার অংশ এমন ভাবে কেটে নেওয়া হয়েছে যাতে সৃষ্ট বৃত্তাকার ফাঁকা অংশের পরিধি মূল চাকতির কেন্দ্র দিয়ে যায়, অর্থাৎ আমি যে চাকতিটা কেটে নিয়েছি তার যে পরিধি থেকে কি যাবে, এই মূল বিন্দু আমি সরলরেখায় বেরিয়ে যাবে। বোঝা গেল? এইভাবে বলেছে। এখন বলছে চাকতিটির কেন্দ্রগামী লম্বকের সাপেক্ষে এবং তার বাকি অংশে জড়তার ভ্রামকের মান কত হবে। চাকতিটির কেন্দ্রগামী লম্বকের সাপেক্ষে, তার কেন্দ্র দিয়ে লম্বক হয়ে যাচ্ছে, এই লম্বকের সাপেক্ষে তার বাকি অংশে জড়তার ভ্রামকের মান কত হবে। আমরা যদি দেখি এই যে আমাদের এটা আছে চাকতিটা আছে, এই চাকতির ভর যদি বের করি, অর্থাৎ আমরা যদি বের করি কেটে নেওয়া অংশের ভর, আমরা প্রথমে কি বের করবো, এই যে যেটুকু অংশ কেটে নিয়েছি তার ভর কত, কেটে নেওয়া অংশের ভর যদি আমরা বের করি তাহলে কেটে নেওয়া অংশের ভর, লেখো কেটে নেওয়া অংশের ভর কত হবে, কেটে নেওয়া অংশের ভর, কেটে নেওয়া অংশের ভর হবে কত হবে, এটা এম ড্যাশ দিয়ে যদি লিখি আমরা এম ড্যাশ, তার মান কত হবে, আমরা বলছে এম বাই পাই আর স্কোয়ার ইন্টু কত হবে, ইন্টু পাই আর বাই টু, অর্থাৎ যে অংশটা কেটে নিয়েছি তার ব্যাসার্ধ কিন্তু আর বাই টু তার স্কোয়ার। কি করে হলো এই অংশটা, এটা কি করে বুঝবো স্যার, এমন হবে। তো এটা বোঝার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা বলতে পারি টোটাল চাকতি তো পাই আর স্কোয়ার ক্ষেত্রফল, তাহলে পাই আর স্কোয়ার ক্ষেত্রের ভর বলছে এম, তাহলে এক অংশের ক্ষেত্রফল কত বলবে, এম বাই পাই আর স্কোয়ার। এখন আমি বের করতে চাই যে পাই আর বাই টু,
এই অংশের ক্ষেত্রফল কত হবে, তাহলে কি হবে এম বাই পাই আর স্কোয়ার ইন্টু পাই আর বাই 2 তার স্কোয়ার। তো এইভাবে মনে রাখবে, অ্যাকচুয়ালি এটাই আমরা লিখেছি, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি এম ড্যাশ। ঠিক আছে, এটাকে আমরা বলছি এম ড্যাশ। তো এখানে এইভাবে আমরা এম ড্যাশের মানটা বের করেছি। ঠিক আছে, তো আমরা যদি আমরা একেবারে করেছি, শর্টকাটে করেছি ওখানে, তো দেখা যাচ্ছে দুই ক্ষেত্রে কিন্তু আর হবে, এটাও আর হবে, ওটাও কিন্তু আর হবে। ঠিক আছে, তাহলে কত হবে এম বাই পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু পাই আর স্কোয়ার বাই 4। পাই আর স্কোয়ার কেটে যাবে, তাহলে কত হবে এম বাই 4। অর্থাৎ যেটুকু অংশ কেটে নিয়েছি তার ভর কত, তাহলে যেটুকু অংশ কেটে নেওয়া হয়েছে তার ভর হচ্ছে এম বাই 4, অর্থাৎ টোটাল এম এর 4 ভাগের 1 ভাগ। ক্লিয়ার হলো কি বললাম? এবার এখন দেখবো যে কেন্দ্রগামী লম্ব অর্থাৎ এক্স এক্স ড্যাশ বলেছে, এর সাপেক্ষে আমাদের মূল চাকতির জড়তাভিমুখ কত, মূল চাকতির জড়তাভিমুখ আই এর মান কত হবে। আমরা জানি মূল চাকতির জড়তাভিমুখ আই এর মান কত হবে, এম আর স্কোয়ার মানে হাফ এম আর স্কোয়ার। ঠিক আছে, এটা মূল চাকতির জড়তাভিমুখ লিখে রাখলাম, এটা লাস্টে কাজে লাগবে, মূল চাকতির জড়তা ভ্রামক। তাহলে কি বললাম, কৃতদাম অংশের ভর তাহলে আমাদের বেরোলো এম বাই 4 এবং আমাদের মূল চাকতির জড়তা ভ্রামক বেরোলো কত, হাফ এম আর স্কোয়ার। তাহলে এখন আমরা যেটা করব, এখন বলছে যে কৃতদাম হলো যাতে সৃষ্টি বৃত্তাকার ফাঁকা অংশের পরিধি মূল চাকতির কেন্দ্র দিয়ে যায়, অর্থাৎ এই যে অক্ষের সাপেক্ষে আমাদের যে কৃতদাম অংশ তার জড়তা ভ্রামকের মান কত আমাদের বের করতে হবে। কি বললাম, এই যে অক্ষটা যাচ্ছে এক্স এক্স ড্যাশ, এই অক্ষের সাপেক্ষে কৃতদাম অংশের জড়তা ভ্রামক, অর্থাৎ আচ্ছা এর যদি আমি দেখি এই কৃতদাম অংশের মূল বিন্দুতে এইটা এই বরাবর যাচ্ছে, তাই না? যদি মূল বিন্দু সাপেক্ষে যদি আমি বের করি, তাহলে মূল বিন্দু থেকে কিছুটা আর বাই 2 দূরত্বে আছে, তাহলে এর যদি আমি এক্স মানে এই কেটে নেওয়া অংশ, যেটা কেটে নেওয়া যে অংশটা আছে তার যে জড়তা ভ্রামক যদি আমি বলি আই ড্যাশ, তার মানটা কি হবে, তার মানটা হবে আই সি এম, অর্থাৎ এর সেন্টার অফ মাস অর্থাৎ এর কেন্দ্র ভর কেন্দ্র দিয়ে যেটা যাচ্ছে প্লাস কত হবে এম ড্যাশ অর্থাৎ এর ভর এবং ওদের মধ্যে দূরত্ব ডি স্কয়ার ধরলাম, তো সেই মানটা। তাহলে আই সি এম এর মান কত হবে এই ক্ষেত্রে আই সি এম এর মান হবে, আই সি এম অ্যাকচুয়ালি কত, হাফ এম আর স্কয়ার। তাহলে হাফ ইন্টু এম মানে কত, হাফ ইন্টু এম মানে কত হবে, এম মানে কিন্তু অ্যাকচুয়ালি এম বাই 4, তাই তো? এম মানে অ্যাকচুয়ালি কত, এম বাই 4। এই আই সি এম এর মান বের করছি, প্লাস আর স্কয়ার হওয়া উচিত, তাহলে এখানে আর মানে কত, এখানে আর মানে কিন্তু আর বাই 2 তার স্কয়ার, প্লাস কত হবে এম ড্যাশ মানে কত, এম বাই 4 ইন্টু কত হবে ডি, ডি মানে কত, আর বাই 2 তার স্কয়ার, আর বাই 2 তার স্কয়ার। বোঝা গেল? তাহলে এখান থেকে কত পাবো আমরা, এখান থেকে 2 2 4 4 4 16 16 2 32, তলায় কত হবে 32, উপরে কত হবে এম আর স্কয়ার। ঠিক আছে, প্লাস কত হবে, প্লাস তলায় কত হবে এম 2 2 4 4 4 16, উপরে কত হবে এম আর স্কয়ার। তাহলে এম আর স্কয়ার বাই 32 প্লাস এম আর স্কয়ার বাই 16। এখন যদি এই দুটোকে যোগ বিয়োগ করি তাহলে কত পাবো আমরা পাবো 32 দশক হবে এম আর স্কয়ার প্লাস 2 এম আর স্কয়ার, তার মানে আমরা পেতে পারি 3 এম আর স্কয়ার বাই কিন্তু 32। কত পাবো 3 এম আর স্কয়ার বাই 32। এটা গেল আমাদের কি কেটে নেওয়া অংশের আই ড্যাশের মান, জড়তা ভ্রামকের মান, যা কার সাপেক্ষে, এক্স এক্স ড্যাশ অক্ষের সাপেক্ষে। ঠিক আছে, তাহলে আমরা বলছে তাহলে এক্স এক্স ড্যাশ অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক বেরিয়ে গেল, আর টোটাল জড়তা ভ্রামক আমরা জানি হাফ এম আর স্কয়ার। তাহলে বলছে যে বাকি যে চাঁদের মতো অংশটুকু আছে এই বাকি অংশের জড়তা ভ্রামক কত হবে। তাহলে কেটে নেওয়া অংশের জড়তা ভ্রামক যদি এটা হয় এবং টোটাল জড়তা ভ্রামক যদি মূল চাকতির জড়তা ভ্রামক যদি এটা হয়, তাহলে আমরা বলতে পারি কেটে নেওয়া অংশের জড়তা ভ্রামক যদি আমরা বলি যে আই ডবল ড্যাশ, এটা হচ্ছে বাকি অংশের, এটা বাকি অংশে বেরোচ্ছে, কিন্তু কি বেরোচ্ছে বাকি অংশের। ঠিক আছে, বাকি অংশের বেরোচ্ছে এটা, তো বাকি অংশের ক্ষেত্রে আই ড্যাশ মানে আই ডবল ড্যাশ কি আই থেকে আই ড্যাশ বাদ যাবে, তার মানে হাফ এম আর স্কয়ার। আচ্ছা এইভাবে না লিখে এইভাবে লিখবো যে এম আর স্কয়ার বাই 2 মাইনাস 3 এম আর স্কয়ার বাই 32, মানে কত হবে লসাগু করলে হবে 32, তাই তো? 16 2 32 মানে 16 এম আর স্কয়ার। ঠিক আছে, প্লাস মাইনাস 3 এম আর স্কয়ার মানে 13 বাই 32, 13 এম আর স্কয়ার বাই কিন্তু 32। তাই উত্তর আছে? হ্যাঁ তাই উত্তর আছে। তার মানে কত আছে উত্তর আমাদের 13 এম আর স্কয়ার বাই 32। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা গেল কোশ্চেন নাম্বার 53। বোঝা গেল? এবার আমরা দেখবো কোশ্চেন নাম্বার 54 কি বলছে। কোশ্চেন নাম্বার 54, কোশ্চেন নাম্বার 54 কি বলছে। 54 বলার আগে একটা কথা বলি, তোমরা যারা এখন এই অঙ্কগুলো তুলছো না বা অঙ্কগুলো খাতায় করোনি, শুধুমাত্র দেখে যাচ্ছ, তাদের বলছি তোমরা যদি এই অঙ্কগুলো পিডিএফ চাও, তাহলে তোমরা আমাদের এখানে দেওয়া যে কিউআর কোড আছে সেই কিউআর কোড স্ক্যান করে
আমাদের কিন্তু গ্রুপে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল সেখানে যুক্ত হতে পারো, সেখানে কিন্তু পিডিএফ গুলো দেওয়া হয়। ঠিক আছে, তো আমাদের কোশ্চেন 54 কি বলছে, 100 গ্রাম ভরের এবং 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা দণ্ডের মধ্যবিন্দুগামী ও দণ্ডটির সঙ্গে লম্বভাবে থাকা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং চক্রবর্তী ব্যাসার্ধ কত হবে? তাহলে কি বলেছে, এম এর মান, এম বলেছে কত 100 গ্রাম, 100 গ্রাম মানে কত, কত কেজি হবে, 0.1 কেজি, 100/1000, 100/1000 মানে হচ্ছে 0.1 কেজি, বোঝা গেল। আর এর মান কত বলছে, আর এর মান বলেছে কত, হচ্ছে আর না, এখানে অ্যাকচুয়ালি এল বলেছে, আর নাই দৈর্ঘ্য বলেছে। তো এল এর মান কত বলেছে, 100 সেন্টিমিটার, দ্যাট ইজ মিনস 100 সেন্টিমিটার মানে কত, 1 মিটার। ক্লিয়ার? তাই যদি হয় তাহলে বলছে লম্বভাবে থাকা একটা দণ্ডটি মূল মধ্যবিন্দুগামী ও দণ্ডটির সঙ্গে লম্বভাবে থাকা, মধ্যবিন্দুগামী এবং দণ্ডটির সঙ্গে লম্বভাবে থাকা, এই যে মধ্যবিন্দু দণ্ডটির সঙ্গে লম্ব আছে, এই দণ্ডের সঙ্গে লম্ব আছে, লম্বভাবে থাকা যদি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, তো এই ক্ষেত্রে জড়তার ভ্রামক আই এর মান কত হয়, 1/12 ml², এটাই তো হয় 1/12 ml²। তো 1/12 এর জায়গায় 1/12 থাকে, ইন্টু m মানে কত, m মানে হচ্ছে 0.1 ইন্টু l মানে হচ্ছে 1 এর স্কয়ার, তাই তো, তাহলে কত হবে 1 বাই কত, আই এর মান কত হবে 1/120, এত কেজি মিটার স্কয়ার, এত কেজি মিটার স্কয়ার, তাই তো, আই এর মান তাহলে বেরিয়ে গেল। এখন বলেছে কি কার মান বের করতে হবে, চক্রগতির ব্যাসার্ধ। আচ্ছা, চক্রগতির ব্যাসার্ধকে যদি আমরা কে বলি, তাহলে সূত্রটা কি আছে, সূত্র হচ্ছে চক্রবর্তী ব্যাসার্ধ যদি কে বলা হয় তাহলে আই ইকুয়াল টু কত, এম কে স্কয়ার, এটা আমাদের সূত্র। তাহলে কে ইকুয়াল টু কত, রুট ওভারের মধ্যে আই বাই এম। আচ্ছা, রুট ওভারের মধ্যে আই মানে কত, 1/120 বাই কত, বাই এম মানে হচ্ছে এম মানে 0.1 মানে 1/10, 1/10 লিখতে পারি এটাকে আমরা 1/10, এটাকে উল্টে দাও, রুট ওভারের মধ্যেই উল্টে দাও, তাহলে 1/120 ইন্টু 10, শূন্য শূন্য কাটাকাটি গেলে 1/12, 1/12 মানে কত হবে, 1/√12, তার মান কত, 1/√12 যদি তার মান বের করা যায় তাহলে দেখা যাবে তার মান আসবে কত, 0.29, তার মানে সেটা কত বলতে পারি আমরা, 0.3 বলতে পারি, যে 0.3 মিটার। তাহলে আমরা বলতে পারি কত, 1/120 কেজি মিটার স্কয়ার এবং 0.3 মিটার। কোন অপশনটা আছে, অপশন সি তে আছে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি হচ্ছে এটার সঠিক উত্তর হবে। ক্লিয়ার হলো? কোশ্চেন নাম্বার 55 কি বলছে, কোশ্চেন নাম্বার 55 বলছে এম ভর এবং আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার তারের ব্যাসের সাপেক্ষে তারটির জড়তার ভ্রামক কত হবে? তো কি করতে হবে অঙ্কনের ক্ষেত্রে, এম ভর এবং আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার তার বলেছে, এম ভর এবং আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার তারের সাপেক্ষে তার জড়তার ভ্রামকের মান বের করতে বলেছে। তো এই বৃত্তাকার তারটা যদি সুষম হয়, এবং সুষম ধরেই করতে হবে, সুষম ধরেই করতে হবে, তার কারণ সুষম ধরে না করলে কিন্তু অঙ্কটা অনেক জটিল হয়ে যাবে। ঠিক আছে, তো এটা তার নিলাম, এই তারের বলেছে কি হবে, চিত্রটা আঁকতে হবে, বলেছে যে এম ভর এবং আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার তারের ব্যাসের সাপেক্ষে, তাই এটাও তো ব্যাস ওটাও তো ব্যাস, সেই ব্যাসের সাপেক্ষে তারটির জড়তার ভ্রামক কত হবে। যদি আমি এবি সাপেক্ষে দেখি, এটা যদি এবি বলি, এটাকে যদি সিডি বলি, তাহলে আমরা বলতে পারি যে এবির সাপেক্ষে যদি আমরা দেখি যে এবির সাপেক্ষে কি হচ্ছে, আই অফ এবি প্লাস আই অফ সিডি বলতে পারি আমরা। ঠিক আছে, আই অফ এবি প্লাস আই অফ সিডি, যার মান কত হবে বলছে, যার মান দুই ক্ষেত্রে যার মান কত হবে এম আর স্কয়ার, তাই তো, ব্যাসের সাপেক্ষে এম আর স্কয়ারই হবে। এখন যদি এম আর স্কয়ার হয় তাহলে আমরা বলতে পারি আবার যে আই অফ এবির জন্য যা মান পাবো আমরা, যেহেতু ব্যাসার্ধ তো সবই তো আর, সবই ভ্যালু তো কত আর, টোটাল ভর এম বলে দিয়েছে, তার মানে আমরা এবির জন্য যদি আমরা যা মান পাবো আই সিডির জন্য একই মান পাবো, দুটোকেই আমরা কি বলতে পারি, আমরা আই প্লাস আই বলতে পারি, তার মান কত এম আর স্কয়ার, তাহলে হচ্ছে 2i সমান এম আর স্কয়ার বলতে পারি, তাহলে আই এর মান কত হবে এম আর স্কয়ার বাই কিন্তু 2, বোঝা গেল, এম আর স্কয়ার বাই 2, এটা কোথায় আছে, অপশন এম আর স্কয়ার বাই 2 বাই, আচ্ছা হাফ এম আর স্কয়ার অপশন বি তে আছে, তো অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 55 গেল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 56 কি বলছে, বলছে ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ সংকুচিত হয়ে গেলে, সংকুচিত হয়ে অর্ধেক হয়ে গেলে নতুন দিনান্তরের কত হবে? আচ্ছা, ভর অপরিবর্তিতর উপর লিখে রাখি, ভর কনস্ট্যান্ট, এই অঙ্কটা আমি কিন্তু শর্টসে দিয়েছিলাম একবার। ঠিক আছে, তো ভর অপরিবর্তিত রেখে এই অঙ্কের সমস্ত টাইপের মানে এই ধরনের যা যা অঙ্ক আছে যেখানে ব্যাসার্ধকে অর্ধেক করা হচ্ছে, কখনো কখনো ভরটাকে দ্বিগুণ করা হয়, কখনো ব্যাসার্ধকে দ্বিগুণ করা হয়, কখনো 1/3 করা হয়, ঠিক আছে, সমস্ত বা দুটোকেই হয়তো দুটোকেই চেঞ্জ করা হচ্ছে, কখনো যদি ব্যাসার্ধ চেঞ্জ করে তাহলে ভরটাকে কনস্ট্যান্ট রেখে, কখনো হচ্ছে ভরটাকে কনস্ট্যান্ট রেখে ব্যাসার্ধকে চেঞ্জ করছে, কখনো ব্যাসার্ধ কনস্ট্যান্ট রেখে ভর চেঞ্জ করছে, তো দু রকম টাইপ আবার দুটো একসঙ্গেও চেঞ্জ করতে পারে। তো এরকম সমস্ত রকম অঙ্কগুলো কিন্তু আমি একটা শর্টসে বলে দিয়েছিলাম, সেটা ভালো করে দেখে নেবে। ঠিক আছে, তো এখানে বলছে ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ সংকুচিত হয়ে গেলে, ওই অর্ধেক হয়ে গেলে নতুন দিনান্তরের কত হবে?
ঠিক আছে। তো নতুন দিনের দৈর্ঘ্য যেটা হবে সেটা আমরা দেখে নিই, যে ভর অপরিবর্তিত রাখা হয়েছে, তাই ভর কনস্ট্যান্ট এম কনস্ট্যান্ট রেখে দিয়েছি, ঠিক আছে। তারপরে পৃথিবীর ব্যাসার্ধ সংকুচিত হয়ে অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে ব্যাসার্ধ প্রাথমিক অবস্থায় ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে অন্তিম পরের ব্যাসার্ধ কত, আর ড্যাশের মান কত হচ্ছে r/2 হয়ে যাচ্ছে। এগুলো তো আমরা দেখতে পাচ্ছি, প্রথমবার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে পরে সেই ব্যাসার্ধ কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে r/2 অর্ধেক হয়ে যাচ্ছে। এটা যদি হয় তাহলে আমরা কি কি করতে পারি এখান থেকে, মনে রাখবে এই অঙ্কটা করার জন্য আমাদের একটাই মাত্র সূত্র ইউজ করি, সেটা হলো i ওমেগা সমান সমান i ড্যাশ ওমেগা ড্যাশ, i ড্যাশ ওমেগা ড্যাশ, ঠিক আছে। যদি এখানে আমরা মানগুলো বসাই তাহলে কেমন ভাবে হতে পারে, আচ্ছা আচ্ছা এখানে আমাদের i এর মান কত, পৃথিবী যেহেতু একটা গোলক তাই 2/5 m r স্কয়ার বলতে পারি, তাহলে i এর মান কত হবে 2/5 m r স্কয়ার, পৃথিবীর ব্যাসার্ধ গেল, ইনটু ওমেগার মান কত, ওমেগার এই মানটা বসাতে গেলে আমাদের যেটা করতে হবে, ওমেগার মান কত হবে আমাদের 2, আচ্ছা আমরা এইভাবে করতে হবে ওমেগার মানটা, ওমেগার মান হচ্ছে আমরা এখানে বসাবো কিভাবে, আর স্কয়ার দিয়ে বসাবো, কনভার্ট করবো কি দিয়ে, 2πn ওমেগা ইজ ইকুয়াল টু, আচ্ছা আমরা এটা এভাবে বলতে পারি যে ওমেগার মান, আমরা ওমেগার মানটা এইভাবে বসাতে পারি, ওমেগার মানটা আমরা এইভাবে করতে পারি যে একটা মানে 24 ঘন্টা তো একদিন হয়, আর 24 ঘন্টা একদিন হয় মানে 24 ঘন্টায় একটা মানে 2π পথ ঘুরছে, তাই তো, 24 ঘন্টায় একদিন আর 24 ঘন্টায় কতটা পথ ঘুরছে, 2π পথ ঘুরছে পৃথিবী, তাহলে বলতে পারি আমরা যে 24 ঘন্টায় ঘুরে হচ্ছে 2π পথ, তাহলে 1 ঘন্টায় কতটা ঘুরবে 2π/24, তাই তো, এটা বলতে পারি তো আমরা। আর 1 ঘন্টায় যেটা ঘুরবে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি কিন্তু ওমেগা, তাই না, এটাকে যদি ওমেগা বলি তাহলে আমরা বলতে পারি এখান থেকে 2π/24 হবে, এখানে সমান সমান কত হবে i ড্যাশ, i ড্যাশ মানে কত হবে, i ড্যাশ মানে হবে 2/5 কত হবে m, m তো m থেকে যাবে, আর এর মান কত হয়ে যাবে r/2 তার স্কয়ার, ইনটু ওমেগা ড্যাশের মান কত, আমি ধরলাম t টাইম লাগবে, ঠিক আছে, আমি ধরলাম যে নতুন যে ব্যাসার্ধ হচ্ছে তার ফলে যে আমাদের দিনের দৈর্ঘ্য সেটা কত, সেটা হচ্ছে t সময় হয়, যখন t সময় তাহলে 2π বাদ ধরে, তাহলে 1 ঘন্টায় কত হবে 2π/t হবে, তাই তো 2π/t, তাহলে এখানে বসিয়ে দাও 2π/t, বোঝা গেল কি করলাম। তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা কি, সেটা হলো 2/5 কেটে দাও, m কেটে দাও, ঠিক আছে, তাহলে আর একবার 2π কেটে দাও, তাহলে কি কি পড়ে থাকছে এখান থেকে, r²/24 ইজ ইকুয়াল টু r²/4 ইনটু 1/t, r² কেটে যাবে, ঠিক আছে, r² কেটে যাবে, তাহলে আমি যেটা করবো টিটাকে কোনাগুনি এখানে পাঠাবো আর 24টাকে ওখানে পাঠাবো, তাহলে t ইজ ইকুয়াল টু কত হবে 24/4, 4 ছক 24 মানে 6 ঘন্টা, টি এর মান কত হবে তাহলে, টি এর মান 6 ঘন্টা, তার নতুন যে দিনের দৈর্ঘ্য হবে সেটা হলো 6 ঘন্টা, 6 ঘন্টায় একদিন হবে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে 6 ঘন্টায় একদিন হবে। ক্লিয়ার হলো এই পর্যন্ত। কোশ্চেন নাম্বার 56, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 57 কি বলছে। নেক্সট কোশ্চেন নাম্বার 57 এ কি বলছে, কোশ্চেন নাম্বার 57 বলছে যে m ভরের এবং m ভরের একটি পাথরকে, অর্থাৎ এই যে পাথরটা কালো রং দিয়ে পাথরটা, এর ভর হচ্ছে বলেছে m ভর, m ভরের একটি পাথরকে l দৈর্ঘ্যের একটা সুতোর সাহায্যে, এই l দৈর্ঘ্যের একটা সুতোর সাহায্যে কিন্তু একটা বৃত্তপথে ঘোরানো হচ্ছে, তো বলছে v সমদূরত্বে ঘোরানো হচ্ছে, তাই v ভেক্টর দিলাম এখানে, যে পাথরটির উপর ক্রিয়াশীল টর্কের মান কত হবে, আমরা কি জানি, আমরা জানি যে টর্ক ইজ ইকুয়াল টু কি হয়, আর টর্ক ভেক্টর ইজ ইকুয়াল টু r ভেক্টর ক্রস f ভেক্টর, আমরা বলতে পারি rf sin থিটা, ঠিক আছে। তো এখন যদি আমরা দেখি, অর্থাৎ আমরা যদি দেখি যে সাইন থিটা মানে কি, আমাদের মধ্যবর্তী কোণ r এবং f এ, এখন বলছে এফটা কি আছে, যখন একটা ঢিলকে যখন আমরা সুতোর সাহায্যে ঝুলিয়ে মানে সুতোয় বেঁধে যদি ঝোলাই মানে ঘোরাই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এফ বলটা কেন্দ্র অভিমুখে, অর্থাৎ কেন্দ্রের দিকে কাজ করে, এফটা কোন দিকে কাজ করছে, কেন্দ্র অভিমুখে। আবার বলছে এই এলটা অ্যাকচুয়ালি বৃত্তের ব্যাসার্ধ, এই আর মানে তো অ্যাকচুয়ালি এখানে এল, এই আর মানে অ্যাকচুয়ালি এখানে আমরা এল দিয়ে চিহ্নিত করছি, যেটা আমাদের সুতোর দৈর্ঘ্য সেটা তো অ্যাকচুয়ালি ব্যাসার্ধ হিসেবে কাজ করবে, সেটাও কোন দিক বরাবর কাজ করবে, সেটাও কিন্তু এই দিক বরাবরই কাজ করে, ফলে মধ্যবর্তী কোণ থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যায় 0 হয়ে যায়, আর sin 0 ডিগ্রির মতো 0, তাই টর্কের মান কত হয়ে যাবে, এই ক্ষেত্রে টর্কের মান কিন্তু হয়ে যাবে 0, ঠিক আছে, তাই 0 হচ্ছে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে যে আবর্ত গতির ক্ষেত্রে একটি বস্তু সব কণাগুলির রৈখিক বেগ কি কি হবে, বলছে আমরা জানি কি, আমরা জানি যে সূত্রটা কি ছিল, রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে যে সূত্রটা ছিল সেটা কেমন ছিল, যে v ইজ ইকুয়াল টু r ওমেগা। কোশ্চেন নাম্বার 58 এ কি বলছে v ইজ ইকুয়াল টু r ওমেগা, তাহলে r ক্রস ওমেগা বা r ওমেগা বলতে পারি আমরা, ভেক্টর ইজ ইকুয়াল টু r ভেক্টর r ওমেগা, v ইজ ইকুয়াল টু r ওমেগা, এদিকে ভেক্টর ফর্মে লিখবো না, v ইজ ইকুয়াল টু যদি r ওমেগা হয়, এখন বলছে যে v ইজ ইকুয়াল টু r ইনটু ওমেগা, যদি এটাই হয় তাহলে আমরা বলতে পারি কি, বা r ক্রস ওমেগা, যারা একটা বললে হবে r ক্রস ওমেগাই বলি আমরা,
এখন বলছে যে আবর্ত গতির ক্ষেত্রে একটি বস্তু সব কণাগুলির রৈখিক বেগের মান কেমন হবে। আচ্ছা, আমরা জানি আবর্ত গতিতে যখন ঘোরে তখন কি হয়, প্রতিটা কণার কৌণিক বেগ সমান হয়। আবর্ত গতিতে যখন ঘোরে তখন প্রতিটা কণার কি হয়, কৌণিক বেগের মান কি হয়, সমান হয়। কিন্তু যে প্রতিটা কণা থেকে মানে ঘূর্ণাক্ষ থেকে প্রতিটা কণার দূরত্ব তো চেঞ্জ আর তো আলাদা আলাদা হয় না, প্রতিটা কণার ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব তো আলাদা আলাদা হয়। তার জন্য কি হয়, আমাদের রৈখিক যে বেগ তার মানটা কি হবে, পৃথক হবে। বোঝা গেল? তার মানটা কিন্তু একই হবে না, পৃথক পৃথক হবে, কারণ আর যেহেতু চেঞ্জ তাই ভি এর মানও চেঞ্জ হয়ে যাবে, ওমেগা একই থাকলেও। ঠিক আছে, তারপরে কি বলেছে, একটা বস্তু জাড্য ভ্রামক আই, কোশ্চেন নাম্বার 59 কি বলছে, কোশ্চেন নাম্বার 59 বলছে যে কি বলছে যে একটি বস্তু জাড্য ভ্রামক আই এবং কৌণিক বেগ যদি ওমেগা রেডিয়ান পার সেকেন্ড হয়, বস্তুটির কৌণিক ভরবেগ কত। তা কৌণিক ভরবেগকে আমরা কি দিয়ে লিখি, কৌণিক ভরবেগকে আমরা লিখি হচ্ছে এল দিয়ে। কৌণিক ভরবেগকে কি দিয়ে লিখি, এল। তাহলে এল ইজিক্যাল টু আই ওমেগা হবে, এল ইজিক্যাল টু কি হবে, আই ওমেগা। তাহলে আই ওমেগা হচ্ছে অ্যান্সার, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন বি হচ্ছে এটা রাইট অ্যান্সার হবে। আচ্ছা, আগেরটা কি ছিল অপশন, আগেরটারও কিন্তু অপশন পৃথক ছিল, অপশন বি। ঠিক আছে, অপশন বি। ওকে, তারপরে কি বলছে, এল দৈর্ঘ্যের একটা সুষম দণ্ডের উপর ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কত। একটা সুষম দণ্ডের ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের মান কত সেটাকে জানতে হবে। তো এল দৈর্ঘ্য বলেছে, তো কি করতে পারি আমরা, যে একটা দণ্ডের সুষম দণ্ডের ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ, ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ যদি বলে আমরা 1/12 এম এল স্কোয়ার কি হয়, তার জড়তার ভ্রামকের মান m/12, যতদূর মনে হচ্ছে ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ 1/12 এম এল স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত হবে জড়তার ভ্রামকের মান, আচ্ছা 57টা মুছে দিই, 1/12 এম এল স্কোয়ার। ঠিক আছে, 1/12 এম এল স্কোয়ার তার জড়তার ভ্রামকের মান। তো 58, কোশ্চেন নাম্বার 58 কি বলছে, যে আই এর মান কত, 1/12 এম এল স্কোয়ার। এল ক্যাপিটাল বলে দিয়েছে তাই ক্যাপিটাল এল দিলাম। সুষম দণ্ডের জবাব দেওয়া আছে। আচ্ছা, এখানে বলে চক্রবর্তী ব্যাসার্ধ কত হবে, আমরা জানি চক্রবর্তী ব্যাসার্ধ যদি কে হয় তাহলে কে মানে কত হয়, √/i/m। আই বাই যদি এম হয় তাহলে √/এর মধ্যে কত লিখতে পারি আমরা, √/এর মধ্যে আমরা লিখতে পারি আই মানে হচ্ছে 1/12 এম এল স্কোয়ার বাই কত আছে, এম ক্যাপিটাল এল হবে, ক্যাপিটাল এল স্কোয়ার বাই কিন্তু এম, এম কেটে যাবে, √/এর মধ্যে কত থাকবে, 1/12 এল স্কোয়ার। তাহলে এল বেরিয়ে আসবে, √/এর মধ্যে 1/12, সেখান থেকে l/12 হচ্ছে অ্যান্সার হবে। l/12 তো বেরোবে না, তাই l/12, এল মানে অ্যাকচুয়ালি এখানে ক্যাপিটাল এল, বারবার স্মল দিয়ে ফেলছিলাম, তো এটা ক্যাপিটাল এল বাই উপর হবে ক্যাপিটাল এল বাই √12। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, অপশন এ হচ্ছে এটা রাইট অ্যান্সার। তারপর এটা কি বলেছে, আর তার পরের যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা 24 দাগের কোশ্চেনটা সেম আছে। আমি এখানে আই বাটনে আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, সবাই দেখে নেবে। মানে 24 দাগের অঙ্কটা এবং 61 দাগের অঙ্কটা কিন্তু সেম আছে। একটা বস্তুর আবর্ত গতিশক্তি ই এবং জাড্য ভ্রামক আই হলে ওর কৌণিক ভরবেগ কত হবে। মানে ছিল অ্যাকচুয়ালি ওই অঙ্কটা আমরা যেটা করেছিলাম সেই উত্তরটা কি ছিল আমাদের, কোশ্চেন নাম্বার 24-এ ওখানে উত্তরটা ছিল হচ্ছে এল স্কয়ার ইকুয়াল টু 2EI। কেন ওখানে উত্তরটা ছিল 59-এ, 50, আচ্ছা 59 হলো কেন, সরি আগেটা হচ্ছে 58 নয়, আগেটা হচ্ছে 60, 60 দাগ ছিল, এবার হচ্ছে 61 দাগে কি বলছে, 61 দাগে বলছে যে আগের আমরা কি করে এল স্কয়ার ইকুয়াল টু 2EI করেছিলাম, সেখানে এল এর মান বের করতে √2EI হচ্ছে অ্যান্সার, 2i √2EI অপশন সি তে আছে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এই কোশ্চেনে কি বললাম, as similar as 24। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 24। তো কোশ্চেন নাম্বার 24 এর সঙ্গে হুবহু কিন্তু সেম। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 24 এর সঙ্গে কিন্তু হুবহু সেম হবে। তারপর এটা কি বলেছে, একটা চাকা চক্রগতির ব্যাসার্ধ বলেছে 0.60 m এবং জাড্য ভ্রামক বলে দিয়েছে একটা মান। এখন বলছে ভর কত হবে, মানে চাকাটির ভর কত হবে, কোশ্চেন নাম্বার 62। তো কোশ্চেন নাম্বার 62 যদি আমরা করে দেখবো কি হয়, কোশ্চেন নাম্বার 62 কি হবে, কোশ্চেন নাম্বার 62-তে কি কি দেওয়া আছে আগে সেগুলো লিখি। দেওয়া আছে কি কি, দেওয়া আছে চাকা চক্রবর্তী ব্যাসার্ধ কে এর মান দেওয়া আছে 0.60 m। ঠিক আছে, আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে জাড্য ভ্রামক অর্থাৎ আই এর মান, জড়তার ভ্রামক বা জাড্য ভ্রামক কত দেওয়া আছে 360 কেজি মিটার স্কয়ার। ঠিক আছে, তাহলে কে আর আই দেওয়া আছে, তাহলে বের করতে বলে যে কি ভর, আমরা জানি কি, আমরা জানি কি সেটা হচ্ছে I = m k স্কয়ার হয়, তাই তো। তাহলে m এর মান কত হবে, এখান থেকে যদি আমরা m এর মান বের করি, কত হবে, m এর মান হবে হচ্ছে I/k স্কয়ার। I মানে কত 360 আর k স্কয়ার মানে কত 0.60, দুবার গুণ হবে, তাহলে 0.60 গুণ 0.60।
তো দশমিক তুলে যদি একেবারে লিখি তাহলে 360 বাই 60 গুণ 60, উপরে কত হবে দশমিক তুলে এখানে এটার জন্য একটা 100 পাবো, এটার জন্য কত পাবো একটা 100 পাবো। ওকে, তাহলে এখান থেকে কি হবে 0 0 0 0 কাটবে, 6 আর 6 কাটলে 6 6 36, 6 6 36, আর 6 6 36 সব কেটে যাবে, এখানে 10 পড়ে থাকবে। ঠিক আছে, কত থাকছে 10 পড়ে থাকছে, তাহলে উত্তর আলটিমেটলি কত হচ্ছে একের পরে 3টে শূন্য, একের পরে 1000, তাহলে 1000 উত্তর আছে 1000 কেজি, অপশন সি তে আছে। তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন সি হচ্ছে এটার রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 63 কি বলছে, কোশ্চেন নাম্বার 63 হেভি বলছে বেলে নর্তকী এর বরফের উপর নৃত্য নর্তকী হাত ভাঁজ করলে জোরে পাক খায়, এর কারণ কি? জাড্য ভ্রামক কমা, ঠিক আছে, জাড্য ভ্রামক বেড়ে যাওয়া, ঘর্ষণ কমা, কোনোটিই নয়। আচ্ছা এখানে কথা বলি, যখন একটা নর্তকী যখন একটা নর্তকী সে হচ্ছে ব্যালে নর্তকী যখন সে হাত দুটো প্রসারিত করছে তখন কি হচ্ছে বলো, তখন কিন্তু তার ওই জাড্য ভ্রামকের মানটা কমে যায়। জাড্য ভ্রামকের মান কমে যায় বলেই কি হয় তার হচ্ছে কৌণিক বেগ। আচ্ছা আমাদের আমি যদি এটা বলি এল ইজিক্যাল টু কি হয় আমাদের আর ওমেগা, এল ইজিক্যাল টু হয় এল ইজিক্যাল টু আই ওমেগা হয়। আর জাড্য ভ্রামক কি হয় যখন হাত প্রসারিত করছে তখন কি হচ্ছে তার, তখন জাড্য ভ্রামকের মানটা কমে যাচ্ছে। এর ব্যাখ্যাটা এরকমই ছিল, জাড্য ভ্রামক যখন কমে যায় তখন তার কি হয়, তার গতি কমে আসে, ফলে কি হয় সে গতি বাড়ানোর জন্য কি করে, সে কিন্তু হাত দুটো প্রসারিত করে। অর্থাৎ এটা যখন কমে আসবে তখন এটা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে। আই যখন কমে আসবে তখন কিন্তু কৌণিক যে বেগ, সেই বেগের মানটা কিন্তু অটোমেটিক বৃদ্ধি পায়, তাই তাকে কিন্তু হাতটা প্রসারিত করতে হয়। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি বুঝলাম, তাহলে আমরা বরফের উপর নর্তকী হাত ভাঁজ করলে জোরে পাক খায়, কারণ কি, কারণ তার কিন্তু জাড্য ভ্রামকের মান কমে আসে বা জড়তা ভ্রামকের মান কিন্তু কমে যায়, তার জন্য কি হয় সে হাত। আচ্ছা অ্যাকচুয়ালি কি হয় বলতো, এক্ষেত্রে এল ইজিক্যাল টু আই ওমেগা, মানে এর মান তো কনস্ট্যান্ট থাকে, এর মান যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা বলতে এল ইজিক্যাল টু আই ওমেগা। তার মানে কি হচ্ছে ওমেগা যদি বৃদ্ধি হয় তাহলে আই এর মান অবশ্যই কমবে, কারণ এল কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি আই ওমেগা ইজিক্যাল টু যদি কনস্ট্যান্ট হয়, তার মানে আমরা এটা বলতে পারি যে আই এর সঙ্গে ওমেগা সম্পর্ক কি, ওমেগা ইজিক্যাল ওমেগা প্রপোর্শনাল 1/i, তাই বলতে পারি তো। অর্থাৎ তো তোমার যাচ্ছে ওমেগার মান যদি বাড়াতে হয় তাহলে কি করতে হবে, জোরে পাক খাওয়া মানে কি ওমেগার মান বৃদ্ধি পাবা, তো ওমেগার মান বৃদ্ধি পেলে কি হবে, জাড্য ভ্রামকের মান অবশ্যই অটোমেটিক কমে যাবে, তাই না? তাহলে আমরা এখানে বলতে জাড্য ভ্রামক কমে যাবে, এইভাবে কিন্তু বলতে পারি। একটা কণাকে বৃত্তাকার পথে ক্রমে হ্রাসমান দ্রুতি সহ চলমান করা হলো, সেটা কোনটি সঠিক হবে? ক্রমে হ্রাসমান দ্রুতি সহ যদি চালনা করা যায় তাহলে বলছে কৌণিক ভরবেগ ধ্রুবক, কেবল কৌণিক ভরবেগের কেবল দিক ধ্রুবক থাকবে, ত্বরণ সর্বদা কেন্দ্রের দিকে ক্রিয়াশীল, আর কণাটি প্যাচালো সিঁড়ি নেই আচরণ। লাস্টে এটা অবশ্যই হবে না, প্রথমটা কৌণিক ভরবেগ ধ্রুবক, বলে ক্রমে হ্রাসমান দ্রুতি নিয়ে চলছে মানে কি, আচ্ছা কৌণিক ভরবেগ বলেছে, তো কৌণিক ভরবেগ মানে এল ওমেগা, আর ওমেগার মধ্যে তো ভি আছে, ওমেগার মধ্যে ভি বাই আর, তাই তো। তার মানে আমাদের কিন্তু ভির উপর ডিপেন্ডেন্ট, তার মানে ক্রমে হ্রাসমান দ্রুতি নিয়ে যদি চলে ধীরে ধীরে সে তার কি হচ্ছে বেগ কমাচ্ছে, ক্রমে হ্রাসমান দ্রুতি বলছে, তাহলে ধীরে ধীরে বেগ যদি কমায় তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এল কখনোই কনস্ট্যান্ট থাকবে না। ওকে, তাহলে প্রথমটা তো হচ্ছে না, ত্বরণ সর্বদা কেন্দ্রের দিকে ক্রিয়াশীল, অপশন সি, অপশন দিতে হবে না বললাম, অপশন সি কি ত্বরণ সর্বদা কেন্দ্রের দিকে ক্রিয়াশীল। এক্ষেত্রে ত্বরণ এক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হবে, ওই যে কণাকে যদি বৃত্তাকার পথে ক্রমের সময় দ্রুতিতে চলমান করা হয় তাহলে কৌণিক ভরবেগের কেবল একটা নির্দিষ্ট ধ্রুবক দিক থাকে। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হবে কোশ্চেন নাম্বার 64, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 64 অপশন বি হচ্ছে এটা রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের মোট 64টা কোশ্চেন। ঠিক আছে, এই ছিল আমাদের 64টা কোশ্চেন আমরা কমপ্লিট করলাম। মোট 6খানা পার্টে ভিডিওগুলো আমি প্লে লিস্ট করে দেবো। ঠিক আছে, প্লে লিস্টে সব দেখে নেবে, যাদের যেটা অসুবিধা হচ্ছে দেখে নেবে সেখান থেকে। আর আগামীতে আমরা আর পরবর্তীতে 11-এর কোন ভিডিওটা করলে ভালো হয় সেটা আমাকে সাজেস্ট করবে। ঠিক আছে, আমি কমেন্টে লিখবে, আমি দেখবো সেই ভিডিওটা করা যায় কিনা। ঠিক আছে, তো কমেন্টে আমাদের লিখে জানাবি যে কোন ভিডিও করা যায়, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর আমাদের এখানে যে কিউআর কোডটা দেওয়া আছে সেই কিউআর কোডে স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দ্য ফিজ লাভার জয়েন করে যাবে। ঠিক আছে, সমস্ত আপডেট পাওয়ার জন্য।